যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ? আমি তো বলতেছি আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে। আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? ডক্টর ইউনূস নিজে কলঙ্কিত হচ্ছে, এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে। এখন আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ, তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেয়, সে ইশরাকের দিকে আঙ্গুল তোলে কিভাবে? ইশরাক এবং আসিফ এই গত 6 মাসের বা গত 8 মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে? ইয়েস এবং নো। আসিফ না ইশরাক? কার কেলেঙ্কারি বের হয়েছে, আসিফের না ইশরাকের? আসিফের বের হয়েছে। তাহলে এখন আসিফের কেলেঙ্কারি বের হয়েছে, আসিফ দুর্নীতি করেছে, আসিফ লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তার বাপ লুটপাট করেছে, তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন। ইশরাকের ক্রাইম কি কি ভাই? আদালত তার পক্ষে রায় দিছে, এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায়, তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না। সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন, চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকায় দিতে যাচ্ছেন না। কেন দিতে যাচ্ছেন না? কার মেয়াদ? দাঁড়ান, আচ্ছা ইশরাকের মেয়াদ নাই। আচ্ছা একজন ব্যক্তি, আচ্ছা আমি বলছি, ভালো বলেছেন, ইশরাক ভাইয়ের মেয়াদ নাই, এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি, শপথই গ্রহণ করেনি, সে মেয়াদ পেল কই থেকে? ইশরাক ভাই তো শপথই নেননি। উনি কি একদিনের জন্য ছিলেন? বলেন, ওনার মেয়াদটা গেল কিভাবে? ওনার মেয়াদ খেয়ে ফেললো কে? এখানে দেখেন পক্ষ কয়টা, তাপস এবং ইশরাক, নাকি দুটা পক্ষ না? আদালতের কাছে কি বলেছিল যে এইরকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে, নাকি? ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই উপায়ে হারানো হয়েছে, এই কারণে আমি ভোট বেশি পেয়েছি, আপনারা বিচার বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন, আমাকে বিজয়ী ঘোষণা করেন। সেই বিচারটাই 2 বছরে হয়েছে বা 3 বছরে হয়েছে। হওয়ার পরে আদালত কি পেল? যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল, তাই না? সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইশরাক তাহলে বিজয়ী। তাহলে এখন আপনি বলেন, আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে? বলেন এটা। আমি তো সেটাই বলতেছি যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ। আপনারা তো এই জায়গাতে ধরছেন না। এখন আসিফ হলো আপনার হলো, আমি তো বলতেছি আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে। একটা খারাপ মানুষ, সে দুর্নীতি করতে পারে, খারাপ করবে, ও তো খারাপই, নাকি? যেমন একজন সুইপার, তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া, তাই না? তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া, তা একজন বাবুর্চি তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে? তাহলে আসিফ তো একজন বাবুর্চি ছিল, তা সে কেন সুইপার হতে চাইল? আমার প্রশ্ন, তাই না? এখানে আসিফের একটা জিদ কাজ করতেছে। একটা 150 টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে, সেফ বাই চান্স, জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে। ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে ভাই, কিছুটা তো আছে, তাই না? বেস্ট অল্টারনেটিভ না? নাকি আসিফ একজনকে এইরকমভাবে সুপারিশ করবে, ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে, মেয়র হয়ে যাবে? এইটা কি আপনারা চান? উত্তরের মতো আপনারা চান যে এরকম একটা চিঠি দিয়ে দেবে, মানে ইশরাক কিছু ভোট পেয়েছে, আদালতের রায় পেয়েছে, ওইটা অ্যাকসেপ্টেবল না, কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে, দিয়ে 2 কোটি 20 কোটি 30 কোটি টাকা নেবে, ওইটা হলো গ্রহণযোগ্য, তাই না? আপনারা আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? এটা তো আমাদের আশ্চর্য করে, তাই না? সে কি করছে? ভিয়েতনামে বট, চাইনিজ বট, ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে, তার এখানে লাইক নিচ্ছে, লাভ দিয়ে কিনতেছে, কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে। অদ্ভুত তো। আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? ডক্টর ইউনূস নিজে কলঙ্কিত হচ্ছে, এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে। এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে, এইটাই একটা এই সরকারের কলঙ্ক। আমরা তো বারবার বলছি, এখানে ব্যানার টাঙ্গিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি দুর্নীতি করেছে। আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড কাউন্সিলর, যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে, এগুলোর জন্য এনসিপিকে দায়িত্ব দিয়েছিল। এই যে মহাখালী ডিওএসিস এর ভিতরে একটা বিল্ডিংয়ে সেখানে মিটিং করেছে, ভাইবা নিয়েছে, তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে প্রশাসক হবে বলেন? রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে, হোটেল শেরাটনে ইন্টারভিউ নিয়েছে, এনসিপিকে কেন দায়িত্ব দিয়েছে? আসিফ নিজে দুর্নীতিবাজ, তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেয়, সে ইশরাকের দিকে আঙ্গুল তোলে কিভাবে?
এই যে আপনি যে বলেন যে আরেকটা বলেন যে বিভিন্ন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ নিয়েছে, এটার কি ডকুমেন্টস আপনার কাছে আছে? এটা ওই যে আপনাদের ইলিয়াস ভাই পোস্ট করেছিল অনেক আগে। ইলিয়াস ভাই পোস্ট করেছে, ভাই তো আর দেশের হ্যাঁ, এটা নিয়ে আসিফও ব্রিফ করেছে, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, প্রশাসক নিয়োগে সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। এটা লুকাচুরির কি আছে? আসিফের ওই যে ডিও লেটার এজাজ সাহেবের নামে আপনারা দেখেননি, তাহলে আবার কি লাগবে? আপনি দেখেন, আপনি অনেক জি 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 এই সিস্টেমে বাংলাদেশের রাজনীতিটা হয়ে আসছে, আলটিমেটলি জনগণের কোনো উপকার হয় না। সংস্কার কথা যেহেতু বলছেন, তাহলে পেয়ার পদ্ধতি একবার আসলে ক্ষতিটা কি? আমি বলছি, আপনি বলছেন যে 40% ভোট পেয়ে কেউ একজন রাষ্ট্র চালাচ্ছে, আর 60% যারা তারা কেন রাষ্ট্র চালাবে না? এই তো খুব সুন্দর প্রশ্ন বলছেন যে 60% যারা, তো তারা সেই 60% মিলে কাউকে নির্বাচিত করুক। বুঝেননি? ওই 60% তো বিচ্ছিন্ন, তারা তো কোনো এক বিষয়ে একমত হয় নাই, তারা বিচ্ছিন্নভাবে ছোট ছোট ইউনিট মিলে, তারা তো সবাই মিলে একত্রিত না। তাহলে তারা সবাই একত্রিত না হলে তারা রাষ্ট্র চালাবে কিভাবে? বাই এনি মিনস এই 40% ঐক্যবদ্ধ এবং সেন্ট্রালাইজ, তারা একমতে আছে। ওই 60% না, ওটা 70% যদি হয়, বিচ্ছিন্নভাবে বিভিন্ন মতের যদি হয়, তাহলে তো রাষ্ট্র চালাবে না ভাই। আপনি বলছেন 60%, ওই 60%কে তো একচোটেভাবে কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি, তারাই তো রাষ্ট্র গঠন করতো। ওই 60%-এর মধ্যে কোনো একটা অংশ 3% আছে, তাই না, যেটা কোনো একটা দল ভোট পাইছে। ওই 3% মত, বিচ্ছিন্ন একটা 3% মত, সেই মত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। এইরকম 3% অনেকগুলো 3% বিচ্ছিন্ন মত মিলে তো রাষ্ট্র চলতে পারে না। 60% মানুষ যেহেতু সরকার গঠন করতে পারছে না, আপনার ভাষায়, তাহলে 60% মানুষ সরকার গঠন করতে পারছে না এরকম না। শোনেন, ওই 60%-এর মধ্যে কেউ 3%, কেউ 2%, কেউ 1%, এবং তারা জোটবদ্ধ যদি হতো, ওই 60%ই সরকার গঠন করতো। তারা তো কোনো একটা রাজনৈতিক বিষয়ে ঐক্যমতে আসেন, তারা রাষ্ট্র চালাবে কিভাবে? আমার কোশ্চেন এইখানে, এই 60% তো বিচ্ছিন্ন, হ্যাঁ, এরা তো বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, এদের প্রতিনিধিত্ব এই রাষ্ট্রে থাকবে না কেন? থাকবে তো, আপনি ভালো বলেছেন, হ্যাঁ আপনি ভালো বলেছেন যে 3% জনগণ 60%-এর মধ্যে আছে। ধরেন, আমি আবারও বলছি, তারা বিচ্ছিন্ন 3%। আপনি বলছেন না যে এই যে 40% নির্বাচিত হয়েছে, একটা এলাকায় যে জনপ্রতিনিধি নির্বাচিত হলো 40% ভোট পেয়ে, বাকি 60% ভোট সে পাইল না। এই তো এখন এই 60, উনি তো 40% পাইলো, আরও 60% পাচ্ছে না, যেটা ওই 60% যারা দিল না, আপনি বলছেন না যে তারা কেন রাষ্ট্র চালাবে না? ধরেন ওর মধ্যে সীমিত অংশ জামাতের ভোট আছে, এক্স্যাক্টলি বলি, বা আওয়ামী লীগের ভোট আছে, অথবা আপনার গণ অধিকারের ভোট আছে 3%, 2%, ঠিক আছে? দেখেন, ওই এলাকার ওই 3%, 2% জনগণের আপনি রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন, এই তো তারা তো তাদের প্রতিনিধিকে ওখানে পাশ করাতে পারলো না ওখানে। আপনি যেটাকে সমন্বিতভাবে 60% দেখাচ্ছেন, ওটা তো একক কেউ মালিকানা না, ওটা তো কেউ, ওটার মালিক তো একক কেউ না। ওরা অনেকে ভোট দিতে আগ্রহী না, তারা অনেকে ব্যাখিয়াল, রাষ্ট্র চালু কীভাবে চলবে তারা জানে না। আপনি সেই সমস্ত কিছুকে এক জায়গায় করে বলে দিচ্ছেন যে এই 60% অধিকারের কোনো দাম থাকবে না, এদের তো কোনো বিষয় না। আপনি একজন প্রধানমন্ত্রী হলে সে কি কোনো দলের প্রধানমন্ত্রী হয় নাকি সারা দেশের প্রধানমন্ত্রী হয়? একজন রাষ্ট্রপতি হলে সে কি একটা দলের হয় না সারা দেশের হয়? নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরে সে সবারই হয়ে যায়। সুতরাং সে ওই 60%-এর দায়িত্ব পালন করবে।